আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম রুবেল ভাই। ভালো আছেন? জি, ভালো আছি রুবেল ভাই। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা ইইউর বাজার বাংলাদেশ হারাচ্ছিল ধীরে ধীরে, বিশেষ করে ভারত এবং চীন অল্প অল্প করে ইইউর বাজার সম্প্রসারণ করছিল। নতুন করে আপনি জানেন যে এই সপ্তাহে ভারত ও ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। এই ক্ষেত্রে বাংলাদেশের কি আরও বাজার হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে কি? ধন্যবাদ। দেখেন, আসলে আমাদের যে ইস্যুটা, আমরা আসলে সব সময় শেষ সময়ে এসে সজাগ হই যে আমাদের ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়ে গেছে। আপনি যদি দেখেন, এই যে ইউরোপ এবং ভারতের যে চুক্তিটা, এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেক দিন ধরেই হয়ে আসার কথা এবং আলোচনা চলছিল। হুম। সুতরাং এই ধরনের যে ক্ষয়ক্ষতির যে শঙ্কা বা যে ক্ষয়ক্ষতি হতে পারে, অন্য অন্য দেশও কিন্তু এরকম অনেক চুক্তি করছে, এগিয়ে যাচ্ছে। আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে সবাই কিন্তু কম বেশি অনেকগুলো দেশের সাথে চুক্তি আছে বা চুক্তি করছে। একমাত্র আমরাই কিন্তু এই জায়গায় পিছিয়ে আছি। সুতরাং ডেফিনেটলি ক্ষতির শঙ্কা তো এখানে আছেই, কারণ ইউরোপে আমাদের সবচেয়ে বড় বাজারের মধ্যে একটি হচ্ছে ইউরোপ। আমাদের 50% আমাদের আপনার প্রায় আমাদের এক্সপোর্ট যায় হচ্ছে গার্মেন্টস এর ইউরোপে, জি। ইউরোপিয়ান ইউনিয়ন। এখন অবশ্যই এখানে যে কোনো রকম থ্রেডই আমাদের জন্য মঙ্গলকর না। আপনি যদি দেখেন, আমরা এখানে ধারাবাহিকভাবে ভালো করছিলাম, তার কারণ কি? তার কারণ আমাদের শুল্ক মুক্ত সুবিধা আমরা এখানে পাই। আমাদের যখনই আমরা দেখেছি যে আমেরিকাতে যে ট্যারিফের রিসিপ্রোকাল ট্যারিফের ইস্যুটা হলো, তারপর থেকেই সামগ্রিক অর্থনীতি, বিশ্ব অর্থনীতি যখন একটু স্লো ডাউন বা নেগেটিভ দিকে গেল, তখন আমাদেরও সেটা ধাক্কা পোহাতে হচ্ছে সবারই, যদিও আমাদের শুল্ক সেখানে আমাদের প্রতিযোগীদের থেকে বেশি না। আচ্ছা, দেন আমাদের যে প্রতিযোগীগুলো ছিল যারা ভারত, চায়না, এই দেশগুলো, তারা কিন্তু দেখা গেল যে ইউরোপে আগে থেকেই, তারা কয়েক মাস আগে থেকে, যদি আমরা রেকর্ড দেখি, কয়েক মাস আগে থেকে তারা ওইখানে কিন্তু ধারাবাহিকভাবে ভালো করছিল। তার মানে এখনো কিন্তু আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আগে থেকে আমরা কাজ আমরা করিনি। যদি করতাম তাহলে কিন্তু আমাদের এক্সপোর্টটা কমতো না, ওদের বাড়তো না। জি, তো এই জায়গাতে রুবেল আমরা ভাই, কিন্তু এই জায়গায় আমি একটু আপনার আপনার কাছে আরও জানতে চাই। রেসিপ্রোকাল শুল্ক, পাল্টা শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং চীনের চেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল। মাত্র 20% পাল্টা শুল্ক দিয়েছিল বাংলাদেশকে, এবং আমরা ভেবেছিলাম একটি সুযোগ তৈরি হবে। কিন্তু এই 20% শুল্ক গলার কাটা হয়ে গেল না? কারণ ভারত এবং চীন তাদের শুল্ক বেশি থাকা সত্ত্বেও তারা ইইউ দখল করে যাচ্ছে, আর আমরা ইইউ হারাতে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, ব্যাপারটা আসলে এরকম না। এখন আবারও বলছি যে আমরা, এটা তো আমাদের সমস্যা, আমরা সে প্রস্তুতি নিতে পারিনি, আমরা সেইভাবে করে প্রিপেয়ার করতে পারিনি। আপনার তো আমেরিকাতে তো আপনার শুল্ক কমেছে, এখন আপনি শুল্ক কমার যে বেনিফিটটা আমেরিকাতে আপনি পেতে চান বা পেতে পারেন, সেটা তখনই পাবেন যখন ওদের মার্কেটটা স্টেবল থাকবে। দেখেন, শুল্ক আমাদের কমেছে, বাট সামগ্রিকভাবে আমেরিকার মার্কেটে তো পণ্যের দাম বেড়েছে। হুম। ভোক্তা পণ্য আগে যে দামে কিনছিল সে দামে এখন আর কিনতে পারছে না। জি। সুতরাং ওদের ওভারঅল সেলস কমার কারণে এই এফেক্টটা সবারই হয়েছে। এখন এই যে একটা আলোচনা, পর্যালোচনা এবং আমি দূরবর্তী একটা চিন্তা, এটা কিন্তু ভারত এবং চায়না কিন্তু আগে থেকে আজ করতে পেরে তারা জি। কি করলো, তারা আহ, ইউরোপের ইউনিয়নে তারা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেল। তখন থেকে তারা প্রাইস কমিয়ে পারুক, যেমনে পারুক তারা কিন্তু সেটা করছে। বাট আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে আমরা তো ইউরোপে নাম্বার ওয়ান, সো আমাদের আমাদের তো সমস্যা হওয়ার কোনো কথা না। তো এই জি। ধরে নেওয়াটা আমাদের জন্য কিছুটা কাল তো হয়েইছে। আর একই সাথে একটা কথা না বললেই না, যে আপনি আসলে যতক্ষণ পর্যন্ত একক নির্ভর দেশগুলোর, অঞ্চলগুলোর উপরে আপনি এভাবে নির্ভরশীলতা রাখবেন, আপনার এই রিস্ক কিন্তু সবসময়ই থাকবে। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন, কালকে আমেরিকা। আপনি আপনি তো প্রায় 70-80% তো আমরা সব মিলিয়ে তো এই দুই অঞ্চলেই করি। এখন এই বিশ্ব বলতে তো আসলে শুধুমাত্র এই দুই অঞ্চল না, এর বাইরেও তো আরো অনেক মার্কেট জি। আছে। যতক্ষণ না পর্যন্ত আপনি ওই জায়গাগুলোতে আপনি আহ, আহ, মালামাল দিতে পারবেন, প্রতিযোগিতা আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই থ্রেট গুলো আপনার থাকবে। এবং আপনার ফর এক্সাম্পল, এখন দেখেন ভারত এবং চায়না দেখা যাচ্ছে প্রাইস বিশ্লেষণ করে যে ওরা ইউরোপের মার্কেটে, বিশেষ করে চায়না, দেখলাম যে প্রায় 6% সম্ভবত ওরা প্রাইস ড্রপ করেও ওরা কিন্তু এখানে গ্রোথ করছে। হুম। এখন আপনি
আপনি যে প্রাইস কমাবেন বা প্রাইস, আমরা তো অলরেডি লো প্রাইসে কাজ করি অনেক, এখন প্রাইস কমানোর মতো তো আমার সেই সক্ষমতা থাকতে হবে। আমার যদি জি। সক্ষমতা না থাকে, আমি তো প্রাইস কমেও টিকতে পারবো না। ওরাও তো নয় সেটা করতে পারছে, বিকজ ওদের বিভিন্ন রকম ইনসেনটিভ আছে, বিভিন্ন রকম সহযোগিতা আছে। আমাদের যে সিচুয়েশন, আমরা করি হচ্ছে লো মার্জিনের কাজ, লো প্রোডাক্টের, লো এবং মিড প্রোডাক্টের কাজ। তো আমাদের তো আসলে আর দেওয়ালের পিছনে যাওয়ার জায়গায় নেই যে আমি প্রাইস কমেও কিছু করব। জি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিযোগী সক্ষমতা ডেভেলপ করব, আমরা এখানে নিজেদের ইন্টারনাল ফ্যাক্টরগুলোতে আমরা ডেভেলপ করতে পারি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওদের সাথে প্রতিযোগিতায় এই জায়গাগুলোয় কাজ করতে না পারি যে আমরা বেটার প্রাইস, বেটার অফার, বেটার লিড টাইম, বেটার সার্ভিস দিতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে না। জি, তো সবার আপনি আগে বেটার আমাদের, প্রাইস, বেটার সার্ভিস ভারত এবং চীনের চেয়ে ভালোভাবে কিভাবে দেওয়া সম্ভব? আপনার প্রথমত হচ্ছে আমাদের যে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, হ্যাঁ, সেগুলো আমাদেরকে ডেফিনেটলি দেখেন। আমি পোশাক শিল্প তো আসলে একটা আপনার সময়ের সাথে চলে, এটা একটা সিজন বেসড আপনার শিল্প। এখন আমরা ভৌগোলিক কারণে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। আমরা আমাদের প্রথম কথা হচ্ছে আমরা র মেটেরিয়াল, আমরা কিন্তু সব র মেটেরিয়াল আমরা করি না, হুম। আমাদেরকে ইম্পোর্ট নির্ভর করতে হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ইম্পোর্ট থেকে নির্ভরতা কমায় কিভাবে আমরা নিজেদের দেশে করতে পারি, সেগুলো আমাদের বাড়াতে হবে। কারণ চায়না থেকে আপনি যখন একটা প্রোডাক্ট আমার দেশে আসে, সেটা থেকে র ম্যাটেরিয়াল থেকে কাজ করে আবার আমি এক্সপোর্ট করি, তো জি। আসতে আমার এখানে 10-15 দিন সময় যায়। ওইটা আবার খালাস করতেও কিন্তু আমাদের আরো কিছু সময় বেশি যায় আমাদের প্রতিযোগীদের থেকে। তাহলে জি। আমরা কিন্তু ওইখানেও আমরা সমস্যা, লিড টাইম আমাদের এফেক্ট হচ্ছে। আমাদের উৎপাদনশীলতা আমাদের প্রতিযোগীদের থেকে আমাদের কম, তাহলে আমরা এখানেও আমাদের সমস্যায় পড়ছি। জি। দেন আপনি যখন মালটা এক্সপোর্ট করছেন, ভৌগোলিক কারণে আপনার আপনি দেখেন আমাদের এখনো ডিপ সুপোর্টের কার্যক্রম এই মোমেন্টে তো এখনো তো নেই। হুম। আচ্ছা, দেন আমাদের কি করতে হয়, আমাদের মাদার ভেসেল গুলো ধরতে হয় অন্য অন্য জায়গায় যেয়ে। কিন্তু হুম। আমাদের প্রতিযোগীরা তো সেখান থেকে সরাসরি পাঠাচ্ছে, তাহলে তার মানে ওরা কিন্তু ওইখানেও সময় সেভ করছে। জি। তো এই যে একটা লিড টাইমের যে ইস্যু, এবং এই লিড টাইম ঠিক করতে যখনই আপনি যাবেন, আসলে তখনই কিন্তু আপনার ওই প্রতিবন্ধকতাগুলো অলরেডি আপনাকে অ্যাড্রেস করতে হবে। জি। ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার গতভাবে সব সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার গুলো সমাধান করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আসলে এই জায়গায় আপনিও তাদের সাথে কম্পিট করতে পারবেন না। জি, আপনি, এলডিসি গ্রাজুয়েশন আরেকটি চ্যালেঞ্জ কিনা এক্ষেত্রে? আমি একটু এখানে একটা কথা বলে রাখি যে জি। দেখেন, আসলে আপনি তো প্রতিযোগিতায় আপনি দুই ভাবে আপনি কাজ করবেন, একটা হচ্ছে ইন্টারনালি, একটা হচ্ছে এক্সটার্নালি। জি। এক্সটার্নাল কন্ট্রোলটা তো আসলে আপনার হাতে নাই, তাই না? বহির্বিশ্বে কোথাও যুদ্ধ জি। লেগেছে, কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে সমস্যা, কোনো লোহিত সাগরের এখানে আপনি জাহাজ নিয়ে যেতে পারছেন না, এগুলো তো আসলে আপনার কন্ট্রোলে না। জি। কিন্তু এগুলো আপনার উপরে কিন্তু একটা প্রভাব পড়ে, বাট এগুলো সবার উপরেই পড়বে। বাট ইন্টারনাল যে সমস্যাগুলো বা নেগেটিভ এফেক্ট গুলো আপনার আছে, সেগুলো তো আপনার উপরে সরাসরি প্রভাব পড়ছে, এবং সেগুলো তো জি। আপনি কন্ট্রোল করতে পারেন। তো সেইখানে আমাদের মনোযোগ দিতে হবে কিভাবে আমরা এগুলো থেকে ওভারকাম করতে পারি। জি, কার তখনই আমরা মনোযোগ কিন্তু দিতে হবে? benefit পাবো। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার এই আগস্ট মাসের পর থেকে এখন পর্যন্ত হিসেব করলে আমরা যদি ১.৫ বছরও ধরি, এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখেছেন কিনা? নাকি রাজনৈতিক পট পরিবর্তনের পরেই আসলে এই খাতের কোনো কিছু একটা হতে পারে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আমার মনে হয় যে একটা আপনার রাজনৈতিক সরকার আসলে জিনিসগুলোকে আর একটু ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করবে, বা করতে পারবে। কারণ তাদের হয়তো একটা মানে এটা তো একটা ব্যাপার থাকেই আসলে। কারণ ধরেন সবাই তো আসলে আমাদের বায়ার থেকে শুরু করে ইনভেস্টর সবাই তো আসলে ওয়েট করছে যে একটা কখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা ইনভেস্ট করতে পারবে, তারা স্বচ্ছন্দে ইনভেস্ট করবে, তখন বায়াররাও হয়তো স্বচ্ছন্দে আরো বেশ কিছু অর্ডারের জন্য হয়তো তারা মুভমেন্ট করবে। তো ডেফিনেটলি সেটার একটা এফেক্ট তো পড়বেই, জি। সেখানে কোনো সন্দেহ নাই। আমরা আরো আলোচনা করব এবং ভারত এবং ইইউর সাথে এই বাণিজ্য চুক্তি কোন কোন সম্ভাবনা তৈরি হবে এবং এই সম্ভাবনা থেকে বাংলাদেশ কি শিক্ষা নিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এলডিসি গ্রাজুয়েশন নিয়েও আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, বিরতির আগে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে। প্রিয় দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি রুবেল ভাই, আপনি জানেন ভারত ও ইইউ বাণিজ্য চুক্তির কারণে
দুই দেশেরই বাণিজ্য বাড়বে। বর্তমানে $136 বিলিয়ন মতো বাণিজ্য রয়েছে দুই দেশের মধ্যে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ভারতের কোন কোন শিল্প নতুন করে মানে আসলে উদীয়মান হবে এবং ইইউতে নতুন করে কোন কোন শিল্প বিকশিত হবে বলে আপনি মনে করেন? আহ, আসলে গুডস এবং সার্ভিস মিলিয়ে এটা আমার মনে হয় 200-র কাছাকাছি হবে, 200 বিলিয়নের কাছাকাছি হবে। ইটস মেসিভ। আর অবশ্যই আমি যেহেতু টেক্সটাইলের মানুষ, আমি 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 প্রথমেই টেক্সটাইলের আশঙ্কা করি, বা টেক্সটাইলে ডেফিনেটলি তারা কম্পিটিটিভ হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে সম্ভবত আপনার তাদের চামড়া এবং চামড়া শিল্পে মনে হয় তারা কাজ করবে। দেন ফার্মাসিউটিক্যাল শিল্পে তারা কাজ করবে। সো এরকম আরো বেশ কিছু শিল্প হয়তো আছে, বাট আমি গার্মেন্টস এর কথাটা একটু পার্টিকুলারলি বলতে পারবো যে হোয়াট দে আর এইমিং ফর। তারা চিন্তা করছে যে অ্যাটলিস্ট 35-40 বিলিয়নে কিভাবে তারা ইউরোপের সাথে এই জায়গায় যেতে পারে বা আগাতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ভারত বর্তমানে কোনো শুল্ক কি দিতে হচ্ছে? আর যখন ভবিষ্যতে কোনো শুল্কই দিতে হবে না, বর্তমানে 10-এর উপরে তো দিতে হচ্ছে মনে হয়। বর্তমানে তাদের অন অ্যান অ্যাভারেজে 9.6 একটা শুল্ক দিতে হচ্ছিল, যেটা কয়েকদিন আগে সাসপেন্ড করার, জিএসপি সাসপেন্ড করার কারণে তাদেরকে এখন আবার 12% আকারে জি তাদের ক্যাটাগরিতে যেটা আছে 12% আকারে শুল্ক দিতে হবে। এখন এই 12% শুল্কটা আসলে এফটিএ বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে প্রোডাক্ট ভেদে, সময় ভেদে কমতে কমতে শূন্যতে চলে আসবে একটা সময়। জি বাট ততদিন কিন্তু তাদেরকে এই শুল্কটা দিতে হবে। এখন কতটা তাড়াতাড়ি তারা ওই জায়গায় কাজ করে এটাকে এফেক্টিভ করতে পারবে, সেটা একটা চ্যালেঞ্জ। যে জি কদিন করতে পারবে না, সে কদিন তারা প্রতিযোগিতায় তাদের একটু হলেও সমস্যা হবে, এখানে তো কোনো সন্দেহ নাই। বাট একটা কথা মাথায় রাখতে হবে, তারা কিন্তু অলরেডি প্রায় 10% শুল্ক দিচ্ছিলই। তো 2%, হ্যাঁ, একটু প্রতিযোগিতায় তারা পিছাবে, কিন্তু এমন না যে তারা নতুন করে 12% দিচ্ছে। জি সুতরাং তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার মধ্যে কিছু নাই, বরঞ্চ আমি মনে করি এটাও হতে পারে যে যেহেতু তাদের এফটিএ জি বাস্তবায়ন হচ্ছে বা হয়েছে সেক্ষেত্রে বায়ার গুলো বা ইউরোপিয়ান ইউনিয়ন চাবে যে তাদের সাথে লং টার্ম রিলেশন গুলো কিভাবে ধরে রেখে আস্তে আস্তে করে এই বাড়তি শুল্কটাও অ্যাবজর্ব করে কিভাবে এই সময়টা পার করে তারা লং টার্ম দিকে যায়। জি সুতরাং এই ক্ষেত্রে তাদের আসলে গেইন হওয়ার সুযোগটাই বেশি। জি এফটিএ যদি কার্যকর হয়ে যায়, তারপর থেকেই তো ভারত শুল্কমুক্ত সুবিধা পেয়ে যাবে গার্মেন্টসের ক্ষেত্রেও। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা কতটুকুই অসুবিধাজনক অবস্থান দাঁড়াবে? কারণ বাংলাদেশের অর্থনীতি টিকে আছে রেমিটেন্স এবং এই তৈরি পোশাক শিল্পের উপর। দেখেন, আমরা তো আসলে এই কথাগুলো ব্যবসায়ী সমাজ থেকে অনেক দিন ধরে অনেকভাবে বলে আসছে। আসলে এগুলো শুধু কথাগুলো বললে তো কোনো লাভ হবে না যদি এগুলোকে আপনি স্ট্রাকচারালি একটা লং টার্ম পলিসি আকারে নিয়ে জি সেগুলোকে আপনি কাগজে কলমে প্রতিফলন না করেন। ভারত যে চুক্তি করেছে সেটা তো আসলে আমরা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি ব্যাপারটা এরকম হয়ে গেল। জি ইটস নট, এটা কিন্তু অনেক বছরের ফসল হিসেবে তারা আজকে এটা পেয়েছে। এখন আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে, ভারতের কথাই শুধু বলছি কেন আমরা, ভিয়েতনামের কথায় আসেন আপনি, বা চায়না তো অনেক দূরের কথা, জি ভিয়েতনামের কথা বলছেন। সো ভিয়েতনামেরও কয়টা দেশের সাথে চুক্তি আছে, তা আমাদের কয়টা আছে? আমাদের তো এখন পর্যন্ত পার্শিয়াল একটা চুক্তি আছে সম্ভবত ভুটানের সাথে, তাও পরিপূর্ণ না। জি সেই ক্ষেত্রে আমার সম্ভবত জাপানের সাথে আমরা এখন একটা ইকোনমিক চুক্তি আমরা করছি। জি তো এইটা হবে একটা আমাদের ম্যাসিভ অর্জন জাপানের সাথে করা। বাট জাপান তো একটা মার্কেট, আপনি কম্পিটিশনে টিকতে হলে আপনার তো অন্য অন্য দেশের সাথে এই চুক্তিতে আসতেই হবে, এবং সেটা তো রাতারাতি হবে না। জি আপনার অনেক দিন ধরে এগুলোতে কাজ করা উচিত এবং এখনো উচিত সামনের দিনের জন্য কাজ করা। জি যেটা এবং আপনি আগে বলেছেন, বাট একটা কথা, দূরদর্শিতা কাজ করলেই যে দূরদর্শিতা নিয়ে হবে, কাজ করতে হবে। কাজ করলেই যে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও না। আপনি আপনার ভারতের সাথে যে আপনি যে বললেন যে 137 বিলিয়ন, অ্যাকচুয়ালি গুডস এবং সার্ভিস আকারে এটা 200 বিলিয়ন মতো। জি এই যে তাদের মধ্যে যে বাণিজ্য, তাদের মধ্যে কিন্তু বাণিজ্যিক ভারসাম্যটা মানে খুব বেশি গ্যাপ নাই এখানে। কিন্তু তারা হয়তো 19-20, ও 60% দিলে ও 40% দিচ্ছে। জি কিন্তু আপনি ইউরোপ থেকে আনছেন 3 বিলিয়ন প্রোডাক্ট। আপনি ইউরোপ আপনাকে যে আপনাকে কূটনৈতিক প্রচেষ্টা একটা অবশ্যই এখানে বড় রেজাল্ট আনতে পারে। বাট তারপরও বাণিজ্যিকভাবে যদি আপনি দেখেন, আপনার সাথে যে চুক্তি করবে কেন করবে, তার তো আপনার সাথে চুক্তি করে বেনিফিট হতে হবে। সেটা জি জি ইউরোপ বলেন দেশই বলেন, বেনিফিট তখনই হবে যখন আপনি তাকে এখানে ব্যবসা করার সুযোগ দিবেন, সুবিধা দিবেন, এবং আপনার দেশে ব্যবসা করার মতো পরিপূর্ণ অবকাঠামো তৈরি হবে। তো এই জি অবকাঠামোগুলো যতক্ষণ তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আপনার বাণিজ্যিক চুক্তিও ডিফিকাল্ট হবে, কারণ তারাও আপনার দেশে জানে যে সে এই এই প্রতিবন্ধকতাগুলো সমাধান না করলে সে বাণিজ্য করতে পারবে না।
এবং আপনি পার্টিকুলার ওই দেশগুলোর কথা বাদ দিয়ে যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, আমাদের যে প্রতিযোগী সক্ষমতা আছে সেগুলো তো আমাদের থাকছে না যদি করে আমরা এই বাণিজ্যিক বাধাগুলো দূর না করতে পারি এবং আমাদের সক্ষমতা বাড়াতে না পারি। সুতরাং জি এই লং টার্ম কাজ করে আমাদের আগাতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। জি দেরি হয়ে বাট সব শেষ হয়ে যায়নি, বাট এখনো যদি আমরা এগুলোকে লং টার্ম পলিসি আকারে নিয়ে সবাই একসাথে আগাই, আমার মনে হয় আমাদের ক্ষতি কম হলেও হবে অন্তত। জি, এক্ষেত্রে সবাইকে নিয়ে একসাথে যেহেতু আগানোর কথা বলছেন, আপনি জানেন যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে একটা নির্দিষ্ট সময় 2028-29 পর্যন্ত আমরা শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর আবার কিন্তু আমাদের উপর ইইউ থেকেও 12-12.5% মতো শুল্ক আরোপ হবে। এক্ষেত্রে এটা অ্যাভয়েড করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি কিনা, পাশাপাশি আপনি যেটা বলেন অবকাঠামো তৈরি যেন করা হয়, তাহলে বিদেশে যে কোনো দেশ আমাদের সাথে বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করবে। আপনি এক্ষেত্রে সরকারের করণীয় কি, এটা যদি বলতেন। দেখেন, আপনি আপনি এই এলডিসি গ্রাজুয়েশনের যে টোটাল জিনিসটা, এটা এই প্রসেসটা বিগত সরকারের আমল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সো অবশ্যই যখন থেকে প্রসেসটা শুরু হয়েছিল, আমি কিন্তু এখানে পার্টিকুলার কোনো একটা আহ, মানে সরকার বা কোনো একটা অর্গানাইজেশনকে আমি সমালোচনা করতে চাই না, আমি সামগ্রিক সিস্টেমের কথা বলছি। যখন আমরা গতবার এটা শুরু করেছিলাম, তখন থেকেই কিন্তু আমরা এলডিসি গ্রাজুয়েশনের পক্ষে বা বিপক্ষে আর হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা হলে আমার পর্যাপ্ত উপস্থিতি আছে কিনা সেটা নিয়ে কাজ করা উচিত ছিল। এবং হুম। ব্যবসায়ী সমাজ থেকে কিন্তু কম বেশি একটা জি বলা হচ্ছিল যে এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, আদারওয়াইজ আমাদের ক্ষতি হতে পারে। জি সো ধারাবাহিকতার একটা অভাব কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। এখনো আমাদের থেকে কিন্তু বলা হচ্ছে যে যদি 3 বছর এটাকে পিছানো যায় আমাদের জন্য ভালো। এখন জি কোনো কারণে আপনি যদি পিছাতে না পারেন, আপনি আপনি কিভাবে এটা সামলাতে পারেন? প্রথম কথা হচ্ছে আপনি 3 বছর যদি পিছান, আপনি গ্রাজুয়েশনের পরে 3 বছর সময় অটোমেটিক পাবেন, আর 3 বছর পিছাইলে আরো 3 বছর পাচ্ছেন। তার মানে আপনি 6 বছর পাওয়া 6 বছর যাচ্ছে। একটা সময় পাচ্ছেন। এই 6 বছর সময়ের মধ্যে আপনি অতি দ্রুত কিভাবে বাণিজ্যিক চুক্তি ইউরোপের সাথে করতে পারেন বা অন্যান্য দেশের সাথে করতে পারেন, এবং কিভাবে আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনি ডেভেলপ করতে পারেন। আপনি ধরে নেন আপনি পিছালেন না, আপনি কি 3 বছরের মধ্যে রাতারাতি আপনার দেশের সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার আপনি চেঞ্জ জি জি করতে জি পারবেন? তা তো আপনি পারবেন না। সুতরাং আপনাকে তো এক জায়গায় না এক জায়গায় কাজ করতে হবে। আপনি আইদার আপনাকে কূটনৈতিকভাবে এগুলো মোকাবেলা করতে হবে, নয় আপনার দেশের ইন্টারনাল আপনার সিচুয়েশন গুলোকে আপনার ফেভারেবল পক্ষে আনতে হবে, যাতে করে বাণিজ্যিক চুক্তি যদি নাও হয়, গ্রাজুয়েশন যদি হয়েও যায়, আমরা যাতে কম্পিট করতে পারি। বাট আমরা কি জি কম্পিট করতে পারছি? আমাদের জি, যে আপনার এই প্রশ্নটি দিয়ে আমরা শেষ করতে চাই, আমরা কি কম্পিট করতে পারছি এবং কম্পিট করার মতো আমাদের সক্ষমতা রয়েছে কি? এবং আপনি যেটি লিঙ্ক করলেন সর্বশেষ, যে এলডিসি গ্রাজুয়েশন অ্যাটলিস্ট 3 বছর পেছানো গেলেও আমরা 6 বছরের প্রস্তুতির সুযোগ পাবো দেশের অবকাঠামো খাত উন্নয়নের জন্য, এবং ইইউর সাথে বাণিজ্য চুক্তিরও একটি সম্ভাবনা তৈরি হতে পারে। আশা করি সরকার নীতি নির্ধারক মহল ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করে দেখবেন। আপনারা বলেও আসছেন, কিন্তু আসলে এক্ষেত্রে কেউ কর্ণপাত করছে না। দেখা যাক আসলে কর্ণপাত করে কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। ধন্যবাদ।